এত শ্রম করে আমাদের কি লাভ হলো আমরা যদি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন না পাই? পড়াশোনার মোটিভেশনটাকে যেমন এফেক্ট করছে, তেমনি আমাদের ভবিষ্যৎকেও কিন্তু একটা খুবই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। সেটা তো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত না, অতএব তুমি আবেদনই করার যোগ্য না। অনেক বেশি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করে ফেলেছি, তার মান নিয়ে কিছুটা সন্দেহ আছে। মেডিকেল শিক্ষার ভেতরের মান সংরক্ষণের বিষয় সেটাও কিন্তু খুব ঢিলে ঢালা। আমরা একসাথে সব করতে পারবো না। আমরা যদি কয়েকটা মেডিকেল কলেজকে ভাগ ভাগ করে আমরা করি, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হব। ইন্ডিয়া যদি করতে পারে, নেপাল যদি করতে পারে, আমরা কেন? পাকিস্তানও করতে, তাহলে আমরা কেন পারবো না? বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির অভাবে কি বন্ধ হয়ে যাবে দেশের হাজার হাজার চিকিৎসকদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার? ভারত, চীন, পাকিস্তান, নেপাল এই স্বীকৃতি পেলেও কেন পাচ্ছে না বাংলাদেশ? এ নিয়ে এখন সকালে থাকছে প্রতিবেদন এবং সঙ্গে থাকছি আমি নাহিদা মিতু। ইউরোপের ১ নম্বর রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু আমেরিকাতে কিন্তু আমাদের সেই অবস্থানটা নেই। আমরা অনেক পিছনে, আমরা ৩ নম্বরে পড়ে আছি। আমাদের দাবিটা কিন্তু তারা বাস্তবায়ন করে না। আমাদের দাবি ছিল যে তোমাদের নন টেরিফ ব্যারিয়ারটাকে আমরা উড্ড করবো, তারা আমাদেরটা এখন পর্যন্ত ভীষণ কনসিডার আনেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বাণিজ্য চুক্তি করা বা কোনো বাণিজ্য সুবিধা পাওয়া একটি দীর্ঘমেয়াদী পলিটিক্যাল প্রসেস এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। 11 বছরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য সমতার জন্য করা টিকফা চুক্তির তেমন কোনো সুবিধাই নিতে পারেনি বাংলাদেশ। উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তুলে চাপে রাখছে যুক্তরাষ্ট্র। তাহলে সমাধান কি? এ নিয়েও এখন সকালে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই চিকিৎসকদের বিদেশি শিক্ষায় অনিশ্চয়তার প্রসঙ্গ। দেশের মেডিকেল কলেজ থেকে পাশ করা হাজার হাজার ডাক্তারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তহীনতায় এদেশের মেডিকেলের শিক্ষা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, যার ফলে বন্ধ হতে পারে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার। বিশেষজ্ঞরা বলছেন, আপোষে যেন তেনভাবে মেডিকেল কলেজ খোলার মাশুল দিচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ধাপে ধাপে মেডিকেল কলেজগুলো আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়ায় আনা হবে। মুজাহিদ শুভর প্রতিবেদন। অসুখের শঙ্কা বা আক্রান্ত মানুষ নিরাময়ের আলো খোঁজেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। যাদের ওপর এই ভরসা তাদের বেশিরভাগই চিকিৎসা শাস্ত্রে গবেষণা ও উচ্চ ডিগ্রি নিয়ে আসেন বিদেশ থেকে। প্রতি বছর দেশের ১২৭টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজ থেকে বের হওয়া প্রায় ১২,০০০ শিক্ষার্থীর স্বপ্নও থাকে উচ্চ ডিগ্রি নেয়ার। কিন্তু সেই পথে যাওয়ার সবুজ বাতি যেন নিভে যাচ্ছে, তেমন বার্তাই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। এখন পর্যন্ত তাদের স্বীকৃতি মেলেনি বাংলাদেশের কোনো মেডিকেল কলেজের। এক যুগ আগে তাগাদা দিলেও সবেমাত্র কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ। বেঁধে দেয়া সময় ২০২৪-এর জুন। এর মধ্যে স্বীকৃতি না পেলে মেডিকেল শিক্ষার্থীদের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার দুয়ার বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যেই ভারত, পাকিস্তান, চীন, নেপাল সহ মধ্যপ্রাচ্যের সবকটি দেশ সকল শর্ত পূরণ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় হতাশ বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। আমরা খুবই বিপদে পড়বো, কারণ আমরা এত শ্রম দিয়ে এত পরিশ্রম করে এবং অনেক টাকা পয়সাও খরচ হয়, তো এত শ্রম করে আমাদের কি লাভ হলো আমরা যদি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন না পাই? আমরা যদি একটা কনফিউশনের মধ্যে থাকি, সেটা আসলে আমাদের পড়াশোনার মোটিভেশনটাকে যেমন এফেক্ট করছে, তেমনি আমাদের ভবিষ্যৎকেও কিন্তু একটা খুবই সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। একজন টিচার হিসাবে আমার জন্য অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক, কারণ আমার সময় আমরা যে বিশ্বের দুয়ার আমাদের জন্য যে উন্মুক্ত ছিল, সেটা এখন ওদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি বছর পার্শ্ববর্তী কয়েকটি দেশের ৩,০০০ শিক্ষার্থী বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি হলেও এবছরই প্রথম ১৪০০-তে নেমেছে, যেখান থেকে বাংলাদেশের আয় হতো অন্তত ৫,০০০ কোটি টাকা। বিদেশি স্টুডেন্টরা আসা যেমন কমে যাচ্ছে, একইভাবে বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু ব্যাপক হারে বিদেশে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যেহেতু তার আশেপাশে অনেকগুলো অ্যাক্রেডিটেড কান্ট্রি পাচ্ছে, সেখানেই পড়তে যাবে। আন্তর্জাতিক মানে উন্নীত হতে না পারলে দেশের শিক্ষার্থীরাও বিদেশমুখী হবে বলে আশঙ্কা। কারণ অ্যাক্রিডিটেশন না পেলে চলতি বছরের জুনের পর থেকে বাংলাদেশি চিকিৎসকরা বিদেশ থেকে কোনো ডিগ্রি অর্জন করতে পারবেন না। এমনকি বিদেশে চাকরি ও প্রশিক্ষণের সুযোগও হারাবেন MBBS পাশ করা চিকিৎসকরা। তারা পাশ করার পরে যখন চিকিৎসক হয়ে বাইরের বিভিন্ন দেশে চাকরি করার জন্য আবেদন করবেন,
তখন প্রথম প্রশ্নই উঠাবে তুমি তো মেডিকেল কলেজে যেটাতে পড়াশোনা করেছো সেটা তো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত না, অতএব তুমি আবেদনই করার যোগ্য না। হঠাৎ করে আমরা অনেক বেশি প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করে ফেলেছি, তার মান নিয়ে কিছুটা সন্দেহ আছে। এবং শুধু প্রাইভেট না, সরকারি যেসব কলেজগুলো হচ্ছে সেখানেও কিন্তু আমরা হয়তো অনুমোদন দেয়া হয়ে গেছে, কিন্তু সেখানে তো বিল্ডিংই নাই, সরকারি হসপিটালই নাই, চিকিৎসক নাই, সেগুলো নিয়ে কিন্তু আমাদের লুকোনো ছাপানোর কিছু নাই। বিশেষজ্ঞরা বলছেন আপোষে যেন তেনভাবে মেডিকেল কলেজ খোলার মাশুল দিচ্ছে বাংলাদেশ। মেডিকেল শিক্ষার ভেতরে যে মান সংরক্ষণের বিষয় সেটাও কিন্তু খুব ঢিলে ঢালা। বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়ে একটা ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে গাইডলাইন অনুযায়ী, এবং সেটা যদি করা যায় এবং এটা যদি দেন দরবার করা যায় তাহলে একটা টেম্পোরারি অ্যাক্রিডিটেশন সিস্টেম করা যেতে পারে। পরবর্তী পর্যায়ে মানটা সংরক্ষিত আবার একটা পার্মানেন্টের জন্য যাওয়া যেতে পারে। এখানে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আমাদের যেমন ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, সাথে সাথে আমাদের দক্ষ এবং যোগ্য চিকিৎসক তৈরি করা ম্যান্ডেট হওয়া উচিত। শেষ সময়ে এসে 19 সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠন করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের একটা অফিস ছিল না, সেই অফিসের জায়গাটাও আমি ব্যবস্থা করছি। আমরা একসাথে সব করতে পারবো না, আমরা যদি কয়েকটা মেডিকেল কলেজকে ভাগ ভাগ করে আমরা করি তাহলে হয়তো আমরা সাকসেসফুল হব। ইন্ডিয়া যদি করতে পারে, নেপাল যদি করতে পারে, আমরা কেন, পাকিস্তানও করতে, তাহলে আমরা কেন পারবো না? কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস, ফ্যাকাল্টি, গবেষণা, প্রশিক্ষণ সহ প্রায় 11টি শর্ত পূরণ করে অ্যাক্রিডিটেশন নিতে হবে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোকে। কিন্তু অ্যাক্রিডিটেশনের জন্য কোন কলেজগুলোকে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন কাউন্সিলের যাচাই বাছাইয়ের পরে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের ইন্সপেকশনে উতরে গেলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো। মুজাহিদ শুভ, এখন ঢাকা। রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের জিএসপি উঠিয়ে নিয়ে বাণিজ্য সমতা করতে চেয়েছিল টিকফা চুক্তিতে। তবে এই চুক্তির 11 বছরেও তেমন কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই প্রশ্ন তুলে চাপে রাখছে যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের সব শর্ত বাংলাদেশ মানলেও সুবিধা দেওয়ার ফলাফল শূন্য। তবে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাতারাতি বাণিজ্য সুবিধা পাওয়া সম্ভব নয়, এর জন্য প্রয়োজন অপেক্ষা আর ধৈর্য। মুন্নাফ রশিদের প্রতিবেদন। দেশের তৈরি পোশাক খাতের ইতিহাস প্রায় 4.5 দশকের। 70 দশকের শেষের দিকে দেশের তৈরি পোশাক প্রথম রপ্তানি হয় ফ্রান্সে। মাত্র 10,000 পিস শার্টের ওই চালানের দাম ছিল 1,30,000 ফ্রাঁ। বর্তমান টাকার অঙ্কে যা 23,40,000। মাত্র 23 লাখ টাকার বাজার প্রায় 4.5 দশকে এখন দেশের শীর্ষ রপ্তানি খাত, যার আকার 4,699 কোটি 16 লাখ মার্কিন ডলার। তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তবে এ বাজারে প্রবেশ করাটা ছিল না খুব একটা সহজ। বাজার ধরার সে লড়াইয়ে ছিল ক্রেতাদের নানা শর্তের বেড়াজাল, যা পোশাক রপ্তানির 46 বছরেও কমেনি, বরং বদলেছে এর ধরন, বেড়েছে শর্তের তালিকা। শর্ত মানলেও কাঙ্ক্ষিত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের যেন বরাবরই অনীহা। দোহা নীতি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলোর 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা বা জিএসপি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের তৈরি পোশাকে তা কখনোই মেলেনি। উল্টো শ্রমমান, কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর যেসব পণ্যে জিএসপি ছিল তাও উঠিয়ে নেয় যুক্তরাষ্ট্র। তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের জন্য সে বছরের নভেম্বরে সই হয় আলোচিত টিকফা চুক্তি। কিন্তু 11 বছরও সেই চুক্তির কি কোনো সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ? $3-4 বিলিয়ন থেকে $9-10 বিলিয়ন আমরা উন্নতি করেছি আমেরিকান মার্কেটে। আমেরিকান টোটাল মার্কেট হলো $36 বিলিয়ন মার্কেট, অ্যাপারেলস মার্কেটটা। সেখানে বাংলাদেশের মার্কেট এফটিআই চুক্তি না থাকা সত্ত্বেও আমরা 9 বিলিয়ন করছি, আর ভিয়েতনাম তার এফটিআই চুক্তি থাকা সত্ত্বেও আমাদের সমান, কিন্তু তারা আমাদের সমানই করছে আমেরিকাতে। তাহলে কি আপনি বাংলাদেশের অ্যাপারেল সেক্টর কি ব্যর্থ বলবেন? কোনো দিনই না। জিএসপি সুবিধা আমেরিকা পাচ্ছি না, সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এটা আমাদের টেক্সটাইল বা অ্যাপারেলস বা টেক্সটাইলের এখানে আমাদের কোনো ব্যর্থতা নেই। আমরা তাদের তুলা ইম্পোর্টটাকে সহজীকরণ করছি, কিন্তু তারা আমাদের কাপড় নেওয়াটাকে সহজীকরণ করছে না। ইউরোপের 1 নম্বর রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু আমেরিকাতে কিন্তু আমাদের সেই অবস্থানটা নেই। আমরা অনেক পিছনে, আমরা 3 নম্বরে পড়ে আছি। ফলে যদি আমরা ডিউটি ফ্রি এক্সেসটা পাই তাহলে আমরা নিঃসন্দেহে আমেরিকাতে 1 নম্বর পজিশন নিতে পারবো।
তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে যেসব পোশাক তৈরি হয় সেসব পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তাদের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানির পর বন্দরে তুলা ফিউমিগেশন পদ্ধতি বা বিষ বাষ্পীকরণের বাধ্যবাধকতা তুলে নেয়ার পর আমদানিও বেড়েছে। পাশাপাশি শত শত কোটি টাকা সাশ্রয় ও বন্দরে 5 দিন অপেক্ষার অবসান হয়েছে আমদানিকারকদের। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2 বছর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার বাজার হিস্সা ছিল 9%। ফিউমিগেশন পদ্ধতি বাতিলের পর এখন তা প্রায় 14% উন্নীত হয়েছে। তাহলে শুল্কমুক্ত সুবিধা দিতে বাধা কিসে? আমাদের দাবিটা কিন্তু তারা বাস্তবায়ন করে না। আমাদের দাবি ছিল যে তোমাদের নন টেরিফ ব্যারিয়ারটাকে আমরা উড্ড করব, কিন্তু শুধু আমেরিকান পণ্য দিয়ে যে মাল আমরা উৎপন্ন করবো সেটার উপরে তোমরা ফুল ডিউটি উড্ড না করো, এফটিএ না করো, ডিউটিটাকে রেয়ার দেওয়া হোক। তাতে করে আমেরিকান তুলার তোমাদের মার্কেটিংটা বাজারটা ভালো হবে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন কিন্তু আলোচনা করে আসছি, কিন্তু তারা আমাদেরটা এখন পর্যন্ত এই বিষয়ে কনসিডার আনেনি। ঢাকায় সবশেষ টিকফা বৈঠকেও ইপিজেডে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন, শ্রম অধিকার লঙ্ঘন করলে কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দেশের শ্রম অধিকার নিয়ে দেয়া হয় 11 দফা কর্মপরিকল্পনা। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাতারাতি বাণিজ্য সুবিধা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। টিকফার আলোচনাটা থেকে সত্যিকার অর্থে আমরা সেরকম কোনো সুবিধা এখন পর্যন্ত কিন্তু পাই না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশে অবশ্যই গার্মেন্টসের ক্ষেত্রে কর্মপরিবেশ বা শ্রমের পরিবেশের উন্নতি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই আলাপ আলোচনাটা কিন্তু চালিয়ে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বাণিজ্য চুক্তি করা বা কোনো বাণিজ্য সুবিধা পাওয়া একটি দীর্ঘমেয়াদী পলিটিক্যাল প্রসেস এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমাদের কিছু মনে হয় যে এই মুহূর্তে যেটা দরকার প্রোঅ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, তাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়া, এবং সেখান থেকে কোনো একটা সময় হয়তো এই সুবিধাটা আমরা পেতে পারি আর কি। 15.62% শুল্ক থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, যা যুক্তরাষ্ট্র থেকে আসা আয়ের 90%-এর বেশি। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বাজারে প্রায় $5.5 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। নির্বাচন ও রাজনীতিতে ক্রমেই বেড়ে চলেছে ব্যবসায়ীদের দাপট, যা মোটেও ইতিবাচক নয় বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির দেওয়া তথ্য মতে উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রার্থীদের 70% ব্যবসায়ী নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেনের প্রতিবেদন। সারা দেশে চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ডামাডোল। প্রথম ধাপের নির্বাচন শেষে এবার সবার দৃষ্টি দ্বিতীয় ধাপের দিকে। এ ধাপে 157টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। দ্বিতীয় ধাপে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামা বিশ্লেষণ করে রোববার রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করে টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 বছর আগের উপজেলা নির্বাচনের তুলনায় দ্বিতীয় ধাপের ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে 3 গুণ। কারো কারো আয় বেড়েছে 11,000% পর্যন্ত। এছাড়া চেয়ারম্যান পদে প্রার্থীদের 71%ই ব্যবসায়ী। এখানে একজন চেয়ারম্যানের বেড়েছে 11,500%-এর বেশি। উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে নির্বাচিত হননি এমন প্রার্থীদের গত 5 বছরের আয় ও সম্পদ বৃদ্ধির আমরা তুলনা করেছি, এবং সেটা দেখা যাচ্ছে অনির্বাচিতদের তুলনায় দ্বিগুণ আয় এবং সম্পদ বেড়েছে যারা নির্বাচিত ছিলেন, যারা পদে ছিলেন। ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন বলে মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। তিনি বলেন, জনপ্রতিনিধিরা নিজের পদকে আয় ও সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, ফলে জনস্বার্থের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে 3 পদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন 11,811 জন। এর মধ্যে ঋণগ্রস্তই 462 জন। এছাড়া 13.13% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে টিআইবি। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা।
টিআইবির সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই ইসি সচিবালয়ে উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে যে কেউ সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা দায়ের করতে পারেন। হলফনামায় ভুল দিলে নির্বাচন কমিশন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে এই ধরনের আইন কোনো নাই। আপনি যদি এখানে এই মিথ্যা কথাটা বলেন তাহলে আপনার বাংলাদেশের যে কোনো নাগরিক আপনার এই মিথ্যা কথা বলার কারণে বাংলাদেশের আদালতে যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ তাদের গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসাও ভোটার উপস্থিতি কম হওয়ার একটি বড় কারণ। যারা ভোটার তারা যেহেতু রাজনৈতিকভাবে বিভক্ত, তারা যদি ওই দল নির্বাচনে অংশগ্রহণ না করে এবং তারা যদি নির্বাচনে বলেন যে ভোটারের ভোট দিতে আসেন, স্বাভাবিকভাবেই সবাই না, একটা তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক ভোটাররা ভোট দিতে আসেন না। তারা এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন না, তাদের এটা গণতান্ত্রিক রাইট, এটা তারা বলতে পারেন লিফলেট বিলিয়ে যে নির্বাচনে ভোটে যাবেন না। সেটা তো নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু বলার নাই। প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের ভোট ভালো হবে জানিয়ে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, বিএনপির রাজনৈতিক দাবি মেটানোর ক্ষমতা নেই নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। স্বাদুপানির উৎপাদিত মাছের ২.৫% বেশি আসে শিং ও মাগুর মাছ থেকে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন। তবে আশার কথা, দেশীয় শিং মাছের প্রথম জিনোম সিকোয়েন্স সম্পূর্ণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এবং জেনেটিক্স বিভাগ। মাঠ পর্যায়ে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল মাছ চাষিদের কাছে পৌঁছে দিতে পারলে শিং মাছের উৎপাদন বাড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। নদী এখন মরা খাল, আর বিলগুলো চাষাবাদে হয়েছে ফসলের মাঠ। বিলের পানিতে শৈশবের এই দুরন্ত দস্যুপনায় মাছ ধরার আনন্দ অনেকটাই ধূসর স্মৃতিতে। খাল, বিল, নদ নদী ও জলাশয়গুলো কালের আবর্তে দখল আর ভরাট হওয়ায় বিলুপ্ত হয়েছে দেশীয় মাছের বহু প্রজাতি। যদিও হাওর অঞ্চল থেকে কিছু দুর্লভ দেশীয় প্রজাতির মাছের দেখা মিলে, তবে তা কিনতে গেলে দাম শুনে চোখ কপালে ওঠার অবস্থা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গারাজান গ্রামের আব্দুল সাত্তার ঘোলাপানিতে গোটা 10টি বছর খুঁজে যাচ্ছেন নিজের ভাগ্যটাকে। এই ভর দুপুরে কড়া রোদ্দুরে তার স্বপ্নগুলো ভাসছে যে 26% এই পুকুরের জলে। প্রথম শিং মাছের রেণু দিয়ে শুরু করেন মাছ চাষ। এরপর পালাক্রমে 4 বার ভাইরাসের আক্রমণে মরেছে মাছ। জলে গেছে প্রায় 10 লাখ টাকা। মাছ চাষের পাশাপাশি ছোটখাটো ব্যবসা পরিচালনা করে আসলেও করোনায় তাও খুইয়েছেন। এবার 40,000 টাকায় পুকুর লিজ নিয়ে 1 লক্ষ টাকা খরচ করে ছেড়েছেন শিং মাছের পোনা। এবারও ভাইরাসের আক্রমণ। পুকুর আমার গত বছর প্রায় 3 লক্ষ টাকার মতো লস এভারেজ। এরপরে পুকুর ভাড়া নিয়ে লিজ নিয়েছি, লিজের টাকা দিতে হয়, বিদ্যুৎ বিল, সব মিলিয়ে অনেকটা টাকা ক্ষতিগ্রস্ত আমি। মুক্তাগাছার উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুল মালেক মিয়ার রামিম মৎস্য খামার। এখানে দেশীয় প্রজাতির মাছের রেণু এবং পোনা উৎপাদন করা হয়। শুধু স্ত্রী শিং মাছের জাত পাওয়া গেলে হ্যাচারি মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি লাভবান হতো খামারিরা। আমাদের এলাকায় শিং মাছের আবাদটাই বেশি, শিং মাছের চাহিদাটাও বেশি। শিং মাছটা আসলে মূলত একটা করে বেছে পরে আলাদা করতে হয় মিল ফেমিল, এতে একটু কষ্ট হলেও আমাদের করা লাগে। তবে এবার শিং চাষিদের জন্য সুখবর নিয়ে এসেছেন একদল গবেষক। দেশীয় শিং মাছের প্রথম জিনোম সিকোয়েন্স করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ। প্রফেসর ডক্টর তাসলিমা খানমের নেতৃত্বে বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক এটি সম্পন্ন করেছেন। ব্রহ্মপুত্র নদ থেকে সংগৃহীত দেশীয় শিং মাছের নমুনা ব্যবহার করা হয় এই গবেষণায়। আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। তরুণ এই বিজ্ঞানী আরও জানান, মাঠ পর্যায়ে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল চাষিদের কাছে পৌঁছে দিতে পারলে মাছের উৎপাদন বাড়বে। তবে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধা দরকার, ফাইন্যান্সিয়াল কিছু সুযোগ সুবিধা দরকার, যেটার মাধ্যমে হলো আমি আমার এই টেকনোলজিটাকে ফার্মার লেভেলে নিয়ে যেতে পারবো।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান শিংসহ দেশীয় বিলুপ্ত মাছ উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা। বেশি ঘনত্বে যদি মাছ চাষ করতে পারি তাহলে চাষি ভাইরা যে বিদ্যুৎ খরচ হচ্ছে এবং যে খাদ্য খরচ হয় ওই তুলনায় তাদের উৎপাদনটা বেড়ে যাবে, ফলে তাদের যে লস হয়ে যাচ্ছে যে বিদ্যুৎ এবং খাদ্যের যে অতিরিক্ত খরচ হয় এটা শিং মাছ চাষ করে আমি মনে করি তারা দ্রুত সহসা লাভবান হতে পারবে। 2020-21 সালের পরিসংখ্যান অনুযায়ী স্বাদুপানির মোট উৎপাদিত মাছের 2.52% আসে শিং ও মাগুর মাছ থেকে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এই মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। 65 দিনের নিষেধাজ্ঞা পালনে বরগুনার সমুদ্রগামী জেলেরা ফিরেছেন জেলেপল্লীতে, তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় বিপাকে জেলেরা। এ নিয়ে আরও জানাতে বরগুনা সদরের ট্রলার ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জেলেদের নিষেধাজ্ঞা পালনে সমুদ্রের প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে কিনা জানাবেন। এছাড়া বেকার জেলেদের প্রণোদনা নিয়ে মৎস্য বিভাগ কি বলছেন? সমুদ্রের মাছের প্রজনন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, এছাড়া যে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণ, এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু 65 দিনের নিষেধাজ্ঞা, যেটি আজ থেকে শুরু হয়ে 23 জুলাই পর্যন্ত চলবে, এবং এর কারণে সমুদ্রগামী সকল ট্রলার কিংবা অন্যান্য যে ফিশিং ভেহিকলস গুলো আছে সমস্ত কিছু কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং আমরাও দেখেছি যে ট্রলার মালিক সমিতি আমাদের জানিয়েছেন যে বরগুনা জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে থাকলেও সমুদ্রগামী যে 27,250 জন জেলে রয়েছেন তারা ইতোমধ্যেই জেলেপল্লীতে ফিরে এসেছেন। জেলেপল্লীতেও আমরা ঘুরে দেখেছি সকাল থেকে, সেখানে আমরা দেখেছি যে জেলেরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, কেননা তারা ধার দেনা, দাদনের টাকা, ব্যাংকের ঋণ, এনজিও ঋণ, নানা ধরনের সমস্যায় জর্জরিত। জেলেরা আমাদের জানিয়েছেন যে বছরের শুরু থেকে এ পর্যন্ত তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের দেখা পাননি। এবং পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে 2021-22 সালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ আহরিত হয়েছিল 2096 মেট্রিক টন, এবং পরের বছর সেই আহরণ কমে কিন্তু দাঁড়িয়েছিল 22-23 অর্থ বছরে ইলিশের আহরণ দাঁড়িয়েছিল যে 1684 মেট্রিক টন, এবং এই বছরে 23-24 অর্থ বছরের প্রায় শেষের সময় এবং গতকাল পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আহরণ হয়েছিল 1611 মেট্রিক টন। সুতরাং দেখা যাচ্ছে যে ইলিশের আহরণ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে, এবং জেলেদের কিন্তু অভিযোগও রয়েছে। জেলেরা আমাদের জানিয়েছেন যে 65 দিন অবরোধের যে সময়টা, এই সময় ভারতের সাথে মিল না রেখে অবরোধ দেওয়ার ফলে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে অবাধে মাছ শিকার করে নিয়ে যান। তবে আর একদল জেলে কিন্তু অভিযোগ করেছেন যে ভারত যে মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন তারা সেখানে না গিয়ে কিভাবে জানলেন সেই বিষয়টি, এবং তারা জানিয়েছেন যে অসাধু জেলেরা, প্রভাবশালী জেলেরা তারা রাতের আধারে মাছ শিকার করে, এই নিষেধাজ্ঞার সময়ে মাছ শিকার করে গত যে অবরোধ ছিল সেই সময়ে তারা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা তার আশেপাশে এনে বিক্রি করতেন। এর ফলে কিন্তু প্রজনন ব্যাহত হচ্ছে। তবে মৎস্য বিভাগ আমাদের জানিয়েছেন যে এখানকার যে সমুদ্রগামী 27,250 জন জেলে রয়েছে তাদের জন্য এই 2 মাসে 86 কেজি করে চাল প্রণোদনা স্বরূপ দেওয়া হবে, এবং যাতে সমুদ্রগামী কোনো ভেহিকলস, ফিশিং ভেহিকলস গুলো সমুদ্রে না যেতে পারে সে বিষয়ে নৌবাহিনী এবং মৎস্য বিভাগের তৎপরতা জোরদার করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মিতু। সাগরে আজ থেকে 65 দিনের মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন জিয়াদ হোসেন। সিলেটের পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে টমেটো, শসা, বেগুনের দাম। এই সপ্তাহে সবজির সরবরাহ ভালো থাকায় নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে ভিন্ন খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ নিয়ে আরও জানাতে নগরীর সোভানীঘাট এলাকার পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, পাইকারি বাজারে দাম কম থাকলেও খুচরা বাজার স্থিতিশীল কেন? খুচরা বিক্রেতারা এ নিয়ে কি বলছেন? মিতু, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সোভানীঘাট এলাকার কাঁচা বাজারে, এবং এখানে যে ভিড় বাট্টা দেখছেন, অর্থাৎ প্রতিদিনকার যে রোজকার চিত্র, সেটা কিন্তু একরকম থাকলেও দামের কিন্তু যে গড়পড়তা যে হিসাব সেটা কিন্তু একরকম নয়। অর্থাৎ প্রতিদিন বা প্রতিনিয়ত দাম পরিবর্তন হচ্ছে, এবং দেখা গিয়েছে যে গত সপ্তাহে যে বাড়তি দাম ছিল যে মৌসুমের সবজিগুলোর, এইখানে এই সপ্তাহে এসে কিছুটা কমে গিয়েছে। এবং আমরা যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছি, এবং তারা বলছেন যে যারা পাইকারি বা আড়তদাররা আছেন তারা যে পরিবহন খরচ থেকে শুরু করে
খাওয়া দাওয়ার যে খরচ সব কিছু মিলিয়ে যে খরচটা আসে সেটা তারপরে এখানে এসে তারা একরকম একটা দামে বেচেন এবং এখানে যারা খুচরা বিক্রেতারা আছে বা পাইকাররা আছে তারা কিন্তু একটা দামে বিক্রি করেন এবং খুচরা থেকে ভোক্তা পর্যায়ে কিন্তু একটা দামে বিক্রি হয় এবং ছোট ছোট যে বাজারগুলো রয়েছে সিলেটে সেখানে কিন্তু একটা দামে বিক্রি হয়, অর্থাৎ 4 ধাপে বিক্রি কিন্তু সম্পন্ন হয়। যেখানে দেখা গিয়েছে যে 10 টাকার জিনিস 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গিয়েছে এবং আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন সবজির দরদাম সম্পর্কে জানতে পেরেছি এবং এখানে টমেটো 60 থেকে দেশি 50 টাকা বিক্রি হচ্ছে, 2 ধরনের যে টমেটো যেটা বাড়তি বিক্রি হচ্ছে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা যেটা কমেছে এবং করলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা যেটা কমেছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা যেটা কমেছে এবং ধনিয়া পাতা যেটা 180 ছিল গত মাসে বা গত সপ্তাহে যেটা ছিল সেটা 160 করে বিক্রি হচ্ছে এবং শসা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা, পেঁয়াজ 80 থেকে 85 টাকা ভারতীয় যেটা সেটা বিক্রি হচ্ছে, 70 থেকে 75 টাকায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা যেটা কমেছে অনেক, গাজর কিন্তু এক লাফে প্রায় 30 টাকা থেকে 35 টাকার মতো বেড়ে গিয়েছে যেটা 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে এবং মোটামুটি বলা চলে যে সবুজ শাকসবজি যেগুলো রয়েছে সেগুলো বা মৌসুমী যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কম দামে বিক্রি হচ্ছে। তবে ভোক্তা পর্যায়ে বা খুচরা পর্যায়ে কিন্তু ওই যে 4 ধাপের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে ভোগান্তিতে সৃষ্টি করেছে যারা খুচরা পর্যায়ে থেকে কিনছেন, এই জন্যই খুচরা পর্যায়ে স্থিতিশীল রয়েছে দামের যে বিষয়টি। তো এই ছিল আমার কাছে সুবানীঘাট এলাকার কাঁচা বাজার থেকে সর্বশেষ মিতু। সিলেট থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন রাকিবুল রাফি। হেলিকপ্টার দুর্ঘটনার 16 ঘন্টা পরও সন্ধান মেলেনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর। বৈরী আবহাওয়ায় দুর্গম এলাকায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। এখন সকালের পরের অংশে নিয়ে থাকছে বিস্তারিত এবং এরই সঙ্গে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। নওগাঁয় হাট বাজারে উঠতে শুরু করেছে বোরো ধান, তবে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে না পেরে লোকসানের আশঙ্কায় কৃষকরা। তারা বলছেন খোলা বাজারে অনেক কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা ধানের দাম পেলেও ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হতে হয় তাদের। সমস্যা সমাধানে বাজার মনিটরিং এর দাবি তাদের। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদন। বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। পাকা ধানের মৌমৌ সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। মাঠে মাঠে ধান কাটা আর মাড়াইয়ের ধুম। তবে পরিশ্রমের আবাদ করা ফসল হাটে নেওয়ার পর ন্যায্য দাম না পেয়ে মলিন হচ্ছে কৃষকের মুখ। হাটে মোটা জাতের হাইব্রিড ধান 900 টাকা, খাটো 10 জাত 1100 টাকা এবং সরু বা চিকন ব্রি 90 জাতের ধান 1220 থেকে 1270 টাকা, কাটারি ভোগ 1200 ও সুলভলতা 1100 টাকা মন দরে বিক্রি হচ্ছে। অথচ সরকার মোটা জাতের ধানের দামই নির্ধারণ করে দিয়েছে 1280 টাকা। কৃষকরা বলছেন ব্যবসায়ীরা ধানের দাম পেলেও ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রির জন্য বাজার মনিটরিং এর দাবি কৃষকদের। উৎপাদন খরচটা তো বেশি হয়ে গেছে, সে অনুযায়ী ধানের দাম আমাদের 1300 টাকা, 90 ধান 1300 টাকা দানে পোষায় না। সরকার ঘোষণা দিয়েছেন 32 টাকা কেজি হিসাবে 1280 টাকা দাম, সেই অনুসারে ধানের দাম আমরা কৃষকেরা পাচ্ছি না। পানির টাকা আছে, ধান কাটার টাকা আছে, এত তো কৃষকের উপর তো হওয়া লাগবে। এই হিসাবে কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না। কৃষকরা জানান ধান রোপণ থেকে শুরু করে কাটা মাড়াই পর্যন্ত খরচ হয়েছে অন্তত 14 থেকে 15,000 টাকা। বিঘা প্রতি ফলন হচ্ছে 22 থেকে 24 মণ। মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের সিন্ডিকেটে কম দামে বিক্রি করতে বাধ্য হন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। এবছর মৌসুমের শুরু থেকে তীব্র তাপ প্রবাহ ও খরা বেড়েছে, এতে করে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ফলন কম হয়েছে। সার ওষুধ সব সিটানা বেশি করা মনে করো সর্বনিম্ন ধান বাড়ি তুটা পর্যন্ত 14 থেকে 15,000 টাকা খরচ করে। যায় কাটলে কাটার দাম বেশি, লে যায় বাজারে যায় দাম নাই, 1000, 10, 20, 30, তাহলে আমাদের পোষাবে কেমনি? ব্যবসায়ীরা বলছেন কৃষক হাট বাজারে যে ধান নিয়ে আসে তা চিটা ও ধুলাবালি যুক্ত এবং ভেজা।
ফলে সরকারি দামে কিনলে লোকসান হয়, কম দামে কিনতে হচ্ছে তাদের। সরকার ধান তো নিচ্ছে শুকনা কোয়ালিটি, আর আমাদের ধান নিতে হয় ভিজা কোয়ালিটি। গৃহস্থরা কাটে মারে অমনি নিয়ে আসে, এই কারণে আমাদেরকে কম দামে কিনতে হয়। এক মণ ধান শুকালে 8-10 কেজি ধানের ঘাটতি হচ্ছে, এবং হচ্ছে চিটা এবং ধুলিকোনা মুক্ত করতে গেলে প্রায় হচ্ছে আমাদের সরকারের দামের পর্যায়ে চলে যাচ্ছে। এদিকে কৃষি বিভাগ বলছে এবছর জেলায় 1,92,920 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখানে প্রতি হেক্টরে 4.45 টন হিসেবে ফলন হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে ফলন পেয়েছি তাতে প্রতি হেক্টরে 4.45 মেট্রিক টন হারে ফলন আসছে। আশা করছি যে ফলন আরও কিছুটা বাড়বে এবং গত বছরের যে ফলন সেই ফলনের চেয়ে এবছর ফলন কিছুটা বেশি। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে 19,218 টন ধান, 47,815 টন সিদ্ধ চাল এবং 4,652 টন আতপ চালের বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ধান সংগ্রহ শুরু হয়েছে। সরকারের বেঁধে দেওয়া দাম পেলে কৃষকরা লাভবান হবে। আমরা আশা করি যে ধানের যে মূল্য সরকার নির্ধারণ করেছে এই দাম ন্যায্য মূল্য হয়েছে, এবং এই দামেই কৃষক তারা গোডাউনে ধান দিতে আগ্রহী হবে এবং গোডাউনগুলোতে যাতে তারা হয়রানিমুক্তভাবে ধান দিতে পারে সে ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। জেলায় এবার প্রায় 12,85,215 টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 3,855 কোটি 64 লাখ টাকা। এখন নওগাঁ। পটুয়াখালীতে দিন দিন বাড়ছে মুগ ডাল আবাদ। চলতি মৌসুমে জেলায় 87,500 হেক্টর জমিতে মুগের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো, তবে শ্রমিক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে আমন ফসল ঘরে তোলার পর অনেক ক্ষেত পতিত অবস্থায় পড়ে থাকত। লবণাক্ততার কারণে হতো না অন্য ফসল, তবে এখন সে দৃশ্যপট পাল্টেছে। ফসলের সবুজ বারতায় ছেয়ে গেছে বিস্তৃত মাঠ প্রান্তর। অনুকূল আবহাওয়ায় জেলা জুড়ে ব্যাপক ফলন হয়েছে মুগের। দেশে বছরে যে পরিমাণ মুগ ডাল উৎপাদন হয় তার প্রায় অর্ধেকই হচ্ছে এই জেলায়। কয়েক বছর ধরে এখানকার মুগ দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে জাপান সহ বিভিন্ন দেশে। সদর উপজেলার লোহালিয়া গ্রামের কৃষক রিপন চন্দ্র 5 একর জমিতে মুগের আবাদ করেছেন। রোগবালাই না থাকায় ফলন ভালো হয়েছে, তবে শ্রমিক না পাওয়ায় ক্ষেতের পাকা ডাল নিয়ে দুশ্চিন্তায় তিনি। প্রচণ্ড দাবদাহের কারণে আমাদের এই শ্রমিকের খুব অভাব হয়ে দেখা দিয়েছে, আর 2-4 জন শ্রমিক যাও পাওয়া যাচ্ছে তাও কিন্তু খুবই একটা চড়া মূল্যের। চাষিরা বলছেন তীব্র রোদের কারণে মুগের ছড়া পেকে ফেটে খেতে ঝরে পড়ছে, এতে লোকসানের শঙ্কা তৈরি হচ্ছে। এবার আমাদের প্রচুর ডাল পাকছে, তাই শ্রমিক পাই না, তাই আমি নিজেই আসছি ডাল তুলতে। আগে আমরা 400 থেকে 500 টাকার শ্রমিক দিয়ে কাজ করাইতাম, বাট এবার 800, 1000, 1200 টাকা পর্যন্ত তারা দাবি করে, যে কারণে তাদেরকে আমরা দিয়ে পোষাইতে পারতে আসি না। মুগ ডালের ফলন বাড়াতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষকরা আশাবাদী এবং আমরাও খুবই আশাবাদী এবারে মুগ ডালের ফলন ভালো হবে, এবং আমরা বরাবরে যে পটুয়াখালী জেলার যে ঐতিহ্য এবং সুনাম, যে এখান থেকে মুগ ডাল বিদেশে রপ্তানি, এবারেও ইনশাল্লাহ আশা প্রকাশ করা যাচ্ছে যে ব্যাপক হারে মুগ ডাল বিদেশে রপ্তানি হবে এবং দেশের বাজারের চাহিদা পূরণ করতে পটুয়াখালী জেলা সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এই মৌসুমে 87,040 হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আশা করা হচ্ছে এবছর জেলায় 1000 কোটি টাকার মুগ উৎপাদন হবে। এখন পটুয়াখালী। ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির খামারগুলোতে চলছে কোরবানি পশু পরিচর্যা, তবে গোখাদ্যের দাম বাড়ায় সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় এবার চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত আছে। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির ছোট বড় সব খামারে এখন কোরবানির পশু পরিচর্যার ব্যস্ততা। নিয়মিত খাবার দেয়া, গোসল করানো সহ চলছে চিকিৎসক দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। ঈদুল আজহাকে সামনে রেখে সারা বছর ধরে পশু লালন পালন করছেন খামারিরা। দেশি পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় এ অঞ্চলের পশুর চাহিদা বেশি। খামারিরা জানান এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায়
খরচও বেড়েছে, তাই সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। সকাল বিকাল 2 বার খাওয়া দাওয়া করাই এবং গোসল করাই, তারপরে ঘাস আছে নিজেদের, ঘাস ভুসি এইটাই খাওয়াই। কিছু ফিট খাবার এগুলো আমরা দেই, আর বিশেষ করে আমরা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি না, যেটা আমরা দেশি হিসাবে এইটাই ব্যবহার করি। খামারিরা বলছেন ঈদের আগে বিদেশি গরু না আসলে লাভের মুখ দেখবেন তারা। এদিকে পশু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকি বাড়িয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। যদি ইন্ডিয়ান গরু বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে গরু আমদানি বন্ধ করা যায়, তাহলে আমাদের দেশের দেশীয় খামারিরা আরও বেশি লাভবান হবে এবং আমাদের দেশীয় গরুর চাহিদা আরও সব জায়গায় বৃদ্ধি পাবে। গোখাদ্যের ব্যাপক দাম, যার কারণে আমাদের লাভ যে পরিমাণ আশা করা ছিলাম হয়তো হবে না, কিন্তু কিছু কম হবে, ইনশাল্লাহ আমাদের লাভ হবে। আমরা খামারগুলো পরিদর্শন করি এবং খামারিদের ভালো পরামর্শ দিই, তারা যেন প্রাকৃতিক খাবার ব্যবহার করে, কোনো ক্ষতিকর দ্রব্য ব্যবহার না করে, এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করি। স্থানীয় উৎপাদিত পশু দিয়ে এবছর জেলায় কোরবানির চাহিদা মেটানো যাবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমার মনে হয় যে সারা বাংলাদেশে আমাদের লোকাল যে গরু আছে সেই গরু দিয়ে আমাদের কোরবানির উৎসব করা সম্ভব, এবং ঝালকাঠিতে স্পেশালি যেটা আমাদের টার্গেট আছে তার চেয়ে আমাদের উদ্বৃত্ত আছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় ৩১,০০০ গবাদি পশুর চাহিদা রয়েছে, আর ছোট বড় ১,৭০০ খামারে প্রস্তুত রয়েছে প্রায় ৩২,০০০ গবাদি পশু। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। অবরুদ্ধ গাজায় দিন দিন তীব্র হচ্ছে নগদ অর্থের সংকট। ইসরায়েলি সেনাদের হাতে সেখানকার সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় এই সংকটের মধ্যে পড়তে হয়েছে ফিলিস্তিনিদের। এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে অতিরিক্ত 25% কেটে নিচ্ছে বুথগুলো। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে শুরু হয়েছে ফিলিস্তিনিদের দুর্দশা। প্রায় 8 মাস ধরে অবরুদ্ধ গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে ভেঙে ফেলা হচ্ছে ঘরবাড়ি, বাদ পড়ছে না ব্যাংক, বিমা সহ আর্থিক সব প্রতিষ্ঠানগুলো। গোটা গাজা ঘুরেও এখন আর পাওয়া যায় না কোনো ব্যাংক। যে 2-1টি এটিএম বুথ রয়েছে সেখান থেকেও নগদ অর্থ উত্তোলনে অতিরিক্ত 25% পর্যন্ত কেটে রাখা হচ্ছে। এছাড়া গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি তো রয়েছেই। এতে চরম আর্থিক সংকটে গাজাবাসী। اللي خلى السيولة غالية في غزة واللي خلاها شحيحة بالمرة فيش نقد في كل غزة اللي هو فيش بنوك، لأنه كان في الأول واحد لو عنده مليون شيكل في حسابه بده يروح يسحبه من البنك بيسحبه عادي، لكن في الحرب من يوم ما بلشت 7 أكتوبر لليوم গাজায় নগদ অর্থ সংকটে বিপাকে অসংখ্য কর্মচারী। চাকরির বেতন তুলতে এটিএম বুথের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও বেতনের প্রায় 4 ভাগের 1 ভাগ কমিশন হিসেবে কেটে রাখা হচ্ছে বুথগুলোতে। نيجي عامل صراف يشتغل لنا 7 أشهر، كيف بنقبض؟ بعجوبة يعني، بتلاقي لك واحد ياخذ النسبة 10% أو 20% من نظام التطبيق البنكي، يعني كلياتها تجار। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী 1 মাসে চাকরিজীবীদের বেতনের প্রায় অর্ধেকই কমিশন হিসেবে দিতে হবে বলে শঙ্কা গাজাবাসীর। شغلات صارت يعني الموضوع ما في يعني إمكانية أن صرنا نسحب فلوس هذا من الشغلات الغلي اللي صار والشغلات، وأغلبيته ما في سيولة، ما في سيولة، وبدنا نضطر إن ناخذ المبلغ، وهذا بس حرام هذا الإشي يعني والله ما بنقدر عليه। গাজার নগদ অর্থের সংকট নিয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে হোটেল, রেস্তোরাঁয় ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ নিরাপদ, তাই এসব খাতে বিনিয়োগ করছেন অনেক প্রবাসী। খাবারের মান ও দাম নাগালে থাকলে স্বদেশীদের পাশাপাশি বিদেশিদের কাছেও জনপ্রিয়তা পাবে দেশীয় রন্ধনশিল্প। আর পর্যটন নির্ভর দেশ হওয়ায় এই খাতের ব্যবসায় সফলতা পেতে আন্তর্জাতিক মান ধরে রাখার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনির প্রতিবেদন। প্রবাসে শুধু শ্রম বিক্রি নয়, বিনিয়োগ করে ব্যবসায়ীও বনে যাচ্ছেন অনেক বাংলাদেশি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অর্থাৎ খাবার, হোটেল ও রেস্তোরাঁ দিয়ে লাভবান হওয়ার দিকে ঝুঁকছেন অনেক রেমিটেন্স যোদ্ধা।
এভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি হোটেল রেস্তোরাঁর সংখ্যা। দেশের কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ আমিরাতে ছড়িয়ে দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সব মিলিয়ে রন্ধন শিল্পে এগিয়ে যেতে কাজ করছেন বাংলাদেশিরা। তেমনি বিদেশে বসে দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। তাই এই ব্যবসায় সম্ভাবনাও দেখছেন বিনিয়োগকারীরা। তৈরি হচ্ছে কর্মসংস্থানও। ভর্তাবাজি থেকে বাংলা যত আইটেম আছে, বাঙালি আমাদের রসনাবিলাসী যত আইটেম আছে এগুলো থাকবে। আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী ফখরুদ্দিন বলেন, হাজির বিরিয়ানি বলেন, তার চেয়েতেও আমার মনে হলো আজকে এটা আরো খুব টেস্টি। যারা আমাদের এখানে ভিজিটর আসবেন, পাশাপাশি এখানে বাংলাদেশি খাবার পেলেন, খুবই চমৎকার হবে। এতে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, পাশাপাশি ভালোভাবে ওনারা খাবারটাও এনজয় করলো, বাংলাদেশি খাবার। কর্মব্যস্ত প্রবাসীদের কথা মাথায় রেখে এসব ভোজনবিলাস প্রতিষ্ঠানে নামমাত্র মূল্যে রাখা হয় হোম ডেলিভারি সার্ভিস। আবার ভোক্তার পছন্দ মতো খাবার তৈরির ব্যবস্থাও আছে কোথাও কোথাও। সর্বোচ্চ আমাদের চেষ্টা যে আমাদের কোয়ালিটি ফুড খাবার আমাদের প্রবাসীদেরকে দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন আমাদের প্রবাসীদের অনেকেরই রান্না করার জায়গা নাই। বাংলাদেশি রেস্তোরাঁগুলোর খাবারের মান ধরে রাখার পাশাপাশি দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর। আমার দেশের প্রচারণাও যেমন হচ্ছে এবং বাংলাদেশি কোন কোন খাবার ভালো তারা একবার খেলে কিন্তু বুঝতে পারবে যে না এই খাবারটা বাংলাদেশের ভালো। তো এইটা আমাদের ট্যুরিজমকেও ব্র্যান্ড করবে, আমার দেশকেও এখানে মানে প্রচার বা প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যের এই দেশটি পর্যটন নির্ভর হওয়ায় রেস্তোরাঁ খাতে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করেন ব্যবসায়ীরা। আর এই প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মান ধরে রাখা গেলে বাংলাদেশের রন্ধন শিল্পের ঐতিহ্য যেমন বাড়বে, তেমনি ছড়িয়ে পড়বে সুনামও। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। হেলিকপ্টার দুর্ঘটনার 16 ঘণ্টা পরও সন্ধান মেলেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের। এলাকাটি দুর্গম হওয়ায় এবং বৈরী আবহাওয়া থাকার কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। যোগ দিচ্ছে বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও। নিখোঁজ প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের সুস্থতায় রাস্তায় জড়ো হয়ে প্রার্থনা করছেন ইরানের সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও চলছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলটি ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া বৃষ্টি ও কুয়াশার কারণেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এরই মধ্যে অন্তত 40টি উদ্ধারকারী দল অংশ নিয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। আর উদ্ধার কাজে সহযোগিতা করতে 47 জনের বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রাশিয়া। এছাড়া তুর্কির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তার জন্য 23 জন পর্বতারোহী ও 6টি যানবাহনের একটি দল ইরানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য একটি ড্রোন এবং নাইট ভিশন ক্ষমতা সম্পন্ন একটি হেলিকপ্টারও রেখেছে তুর্কি। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের সুস্থতায় রাস্তায় জড়ো হয়ে প্রার্থনা করছেন ইরানের সাধারণ মানুষ। মোবাইলের মাধ্যমে দুর্ঘটনার আপডেট পেতে চোখ রাখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। من به نظر این مسئله الان اهمیت نداره. اون چیزی که الان برای ما مهمه سلامتی خدای رئیس جمهوره که همه ما هم اینجا جمع شدیم مثل همه مردم ایران نگران سلامتیشون. جمهوری اسلامی شخصیت‌های خیلی بزرگی هم قبلا از دست داده. ما خب قطعا دعا می‌کنیم که این اتفاق نیفته. آقای رئیسی باشن و بمونن ان شاء الله صحیح و سالم پیدا بشن. ولی خب আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর তারবিজে ফেরার পথে রোববার স্থানীয় সময় দুপুর 1:30টায় ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।